অন্যদিকে আগামীকাল ফের একবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মায়াপুরের ইসকনের কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তার। যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, আগামীকাল কলকাতা থেকে কপ্টারে যাবেন মায়াপুর। শাহের সফরে এবার থাকছে না কোনো রকম রাজনৈতিক কর্মসূচি। আর এই নিয়ে এক মাসে দ্বিতীয়বার পশ্চিমবঙ্গে আসছেন অমিত শাহ। বুধবার দুপুর 1টা নাগাদ কলকাতা বিমানবন্দরে তিনি নামবেন। তারপর বিমানবন্দর থেকেই হেলিকপ্টারে যাবেন মায়াপুর। মায়াপুরে ঘণ্টা দুয়েক থাকার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বিকেলে মায়াপুর থেকে কলকাতায় ফিরবেন অমিত শাহ এবং তারপর বিমানবন্দর থেকে আগামীকালই দিল্লি ফিরে যাবেন তিনি। অমিত শাহের এবারের পশ্চিমবঙ্গ সফর, তবে সেখানে কোনো রকম রাজনৈতিক কর্মসূচি থাকছে না। সফরের আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দিল্লিতে অমিত শাহের বাসভবনে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। আসন্ন বিধানসভা ভোটের মূল ইস্যুগুলি নিয়ে আলোচনা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। শাহের সফরে রাজনৈতিক কর্মসূচি না থাকলেও থেমে নেই চাপানুতোর। আগামীকালই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কালকে মায়াপুরের ইসকনে যাবেন তিনি এবং সেখানেই মূলত তার কর্মসূচি রয়েছে। বুধবার কলকাতা থেকে কপ্টারে করে যাবেন মায়াপুর। এবারে শাহের সফরে কোনো রকম রাজনৈতিক কর্মসূচি থাকছে না। আর এই সফরের আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দিল্লিতে তার বাসভবনে বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। ভোট আসা মানেই অমিত শাহ, নরেন্দ্র মোদী এদের ডেলি প্যাসেঞ্জারই। তো ওনারা আসবেন, যাবেন, ঘন ঘন আসবেন, ঘন ঘন যাবেন। ভোট হয়ে যাবে, রেজাল্ট বেরোবে, তারপর আর আসবেন না। এ তো আমাদের দেখে অভ্যাস। এই বাংলায় ওনাদের যাতায়াতের কোনো প্রভাব, কোনো বাংলা রাজনীতি, উন্নয়ন, মানুষের সঙ্গে তাদের সম্পর্কও নেই, প্রভাবও নেই। আপনাদের যেমনটা শোনালাম, আগামীকাল রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও এবার তার রাজ্য সফরে কোনো রকম রাজনৈতিক কর্মসূচি নেই। শুভেন্দু অধিকারী তিনি যেমনটা জানালেন, কুণাল ঘোষ তৃণমূলের পক্ষ থেকে সেই সূচিকে কটাক্ষ করা হয়েছে। পাল্টা কি বলেছেন সুকান্ত মজুমদার, শোনাব। মাননীয় গৃহমন্ত্রীজি আসবেন মায়াপুরে। গৌড়ীয় মঠ সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের সন্ন্যাসীদের, সাধুগুরু বৈষ্ণব যারা আছেন তাদের সাথে বসবেন। মাননীয় অমিত শাহজির বহুদিনের ইচ্ছে ছিল আসার। এর আগেও একবার আসার তার ব্যবস্থা হয়েছিল, কিন্তু প্রোগ্রাম কোনো কারণে ক্যান্সেল হয়, একটা বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য। বুধবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তবে তার এবারের সফরে কিন্তু কোনো রাজনৈতিক কর্মসূচি থাকছে না। এই সফরের আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দিল্লিতে অমিত শাহের বাসভবনে বৈঠক। শুভেন্দু অধিকারীর সঙ্গে আসন্ন বিধানসভা ভোটের মূল ইস্যুগুলি নিয়ে আলোচনা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অমিত শাহের সফরে রাজনৈতিক কর্মসূচি না থাকলেও থেমে নেই রাজনৈতিক চাপানুতোর। এক মাসের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিতীয় পশ্চিমবঙ্গ সফর, তবে পশ্চিমবঙ্গ সফরে এবার নেই রাজনৈতিক কর্মসূচি। সফরের আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক সেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লিতে অমিত শাহের বাসভবনে বৈঠক করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে আসন্ন বিধানসভা ভোটের যে মূল ইস্যুগুলি রয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। শাহের সফরে রাজনৈতিক কর্মসূচি না থাকলেও রাজনৈতিক চাপানুতোর কিন্তু থেমে নেই। এর আগে অমিত শাহ রাজ্য সফরে এসেছেন এবং বিজেপির কর্মী সমর্থকদের একেবারে মূল সুর বেঁধে দিয়েছেন আসন্ন বিধানসভা ভোটের আগে। ফের একবার পশ্চিমবঙ্গ সফরে আসছেন তিনি, তবে এবার রাজনৈতিক কর্মসূচি নেই। তবে এই সফরের আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে দিল্লিতে বাসভবনে বৈঠক সেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সোশ্যাল মিডিয়া পোস্ট করে জানিয়েছেন যে আসন্ন বিধানসভা ভোটের যে মূল ইস্যুগুলি তা নিয়ে আলোচনা হয়েছে। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে। দেবাংশু, অমিত শাহর পশ্চিমবঙ্গ সফর এক মাসের মধ্যে দ্বিতীয়বার এবং তার আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি দিল্লিতে বৈঠক করেছেন, যেখানে বিধানসভা ভোটের মূল ইস্যুগুলি নিয়ে আলোচনা হয়েছে, এমনটাই জানিয়েছেন বিরোধী দলনেতা। দেখুন, ও সমস্ত বিধানসভা ভোটের ইস্যু টিস্যু নয়। কি করে শ্রমিক ভট্টাচার্য আর দিলীপ ঘোষের লবিদেরকে আবার সাইডলাইন করা যাবে টিকিট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, ওই নিয়েই কাঠিবাজি করতে গেছিলেন। কারণ লোকসভা নির্বাচনের আগে এরকম মিটিং ফিটিং তিনি দিল্লিতে গিয়ে একা একা করতেন। আর সেই মিটিংগুলো করেই দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে নিজের লবির লোক অগ্নিমিত্রা পালকে টিকিট করিয়েছিলেন। অগ্নিমিত্রা পালও হেরেছে, আর বর্ধমান দুর্গাপুর থেকে দিলীপ ঘোষও হেরেছে। ফলে এবার আবার নিজের লবির লোকেদের বেশি টিকিট পাওয়ানোর জন্য গেছেন। আমাদের বক্তব্য হচ্ছে, শ্রমিক ভট্টাচার্য কি জানেন এই মিটিং এর ব্যাপারে, বা সুকান্ত মজুমদাররা কি জানেন
আমার কোনো আইডিয়া নেই। যদিও বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার, ওদের সংসারে কে মাটিতে বসবে আর কে সোফায় বসবে এটা ওদের ব্যাপার, আমাদের বলে দেওয়ার কিছু নেই। তবে শুভেন্দু অধিকারী অমিত শাহের সাথে দেখা করুন, আর অমিত শাহ শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করুন। বাংলার রাজনীতিতে এর গুরুত্ব শূন্য, তার কারণটা খুব স্বাভাবিক। কারণ বাংলার মানুষ না অমিত শাহকে দেখে না শুভেন্দু অধিকারীকে দেখে ভোট দেয়। বাংলায় দুটো ফ্যাক্টরে ভোট হয়, ইয়েস মমতা আর নো মমতা। আর এই নো মমতার চেয়ে ইয়েস মমতার সংখ্যা অনেক বেশি, এটা আগেও প্রমাণিত হয়েছে, আগামী দিনেও প্রমাণিত হবে। ধন্যবাদ দেবাংশু। আগামীকাল রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তবে এবার তার সফরসূচিতে কোনো রকম রাজনৈতিক কর্মসূচি নেই। আগামীকাল একেবারে সরাসরি কলকাতা বিমানবন্দরে নেমেই তিনি মায়াপুরে ইসকনের একটি কর্মসূচিতে যোগ দেবেন। যদিও এই রাজ্য সফর নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানুতর থেমে নেই। আর অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি অমিত শাহর এই রাজ্য সফরের আগেই অমিত শাহর সঙ্গে দেখা করেছেন তার বাসভবনে, সেখানে বৈঠক করেছেন তিনি। এবং শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন যে আসন্ন বিধানসভা ভোটের মূল ইস্যুগুলি নিয়েই আলোচনা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আগামীকাল রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু এবার তার রাজ্য সফরে কোনো রকম রাজনৈতিক কর্মসূচি নেই। আর দিল্লিতে এই রাজ্য সফরের আগেই অমিত শাহর বাসভবনে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। আসন্ন বিধানসভা ভোটের মূল ইস্যুগুলি নিয়েই সেখানে আলোচনা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও রাজনৈতিক কর্মসূচি না থাকলেও রাজনৈতিক চাপানুতর কিন্তু থেমে নেই। টেলিফোন লাইনে এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। রাহুল বাবু, অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন, সেখানে রাজনৈতিক কোনো কর্মসূচি নেই, কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিল্লিতে তার বাসভবনে যে বৈঠক করেছেন অমিত শাহর সঙ্গে, সেখানে তিনি যে লিখেছেন যে আসন্ন বিধানসভা ভোটের মূল ইস্যুগুলি নিয়ে আলোচনা হয়েছে। এই নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া, আসলে বিধানসভা ভোটের ইস্যু নিয়ে আলোচনা হয়নি, দলের অন্দরের যে দ্বন্দ্ব সেগুলি নিয়ে আলোচনা করতে গেছিলেন। যদিও যে বিষয় নিয়েই বৈঠক হোক না কেন তাতে এ রাজ্যের রাজনীতিতে কোনো রকম প্রভাব পড়বে না। দেখুন, বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেসের মধ্যে চরম দলাদলি, নিচু থেকে উপর পর্যন্ত দলাদলি এমন পর্যায়ে পৌঁছেছে, এক তৃণমূল নেতা আরেক তৃণমূল নেতাকে খুন করছে, এক তৃণমূল নেতা সুপারি কিলার দিয়ে অন্য তৃণমূল নেতাকে খুন করাচ্ছে। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে এই সমস্ত নেই। সেই কারণে কোনো গোষ্ঠীবাজি, কোনো দলবাজি, কোনো লবিবাজি বিজেপিতে নেই। সেই কারণে একটাই লবি হচ্ছে বিজেপির, সেটা হচ্ছে বিজেপির আদর্শ। অতএব সেই কারণে তৃণমূল নিজের যে কলঙ্ক সেটাকে বিজেপির ওপর চাপিয়ে দেওয়ার যে চেষ্টা করছে, আমরা এটা তীব্র নিন্দা করছি। আমরা মনে করি যে যেরকম তার যার আচরণ, সেই আচরণ অনুযায়ী সে অন্যকে দেখে। ধন্যবাদ রাহুল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। ভোটের আগে যুবসাথীর মতো প্রকল্প ঘোষণা করেছে রাজ্য সরকার, যেখানে 1 এপ্রিল থেকে বেকার যুবক যুবতীদের অ্যাকাউন্টে ঢুকবে 1,500 টাকা। কিন্তু আবেদনকারীদের একাংশই বলছে ভাতা দিয়ে হয়তো সাময়িক কিছু দেওয়া হবে, চাই স্থায়ী চাকরি। কর্মসংস্থান হোক এটাই চাইছি, ভাতা দিয়ে সাময়িক চলবে, লং টার্মে তো এটা চলবে না। কেউ চাকরির প্রস্তুতি নিচ্ছেন, কারো টিউশন করে দিন গুজরান হয়, কেউ বা অল্প স্বল্প কিছু আয় করেন, কিন্তু স্থায়ী চাকরি এখনো জোটেনি। কবে জুটবে তারও নিশ্চয়তা নেই। এই অবস্থায় যুবসাথীর 1,500 টাকার জন্য লাইনে অসংখ্য তরুণ তরুণী, অনলাইনেও চলছে ফর্ম ফিল আপ। কিন্তু সবার মুখে একটাই কথা, কয়েকদিন কয়েক মাসের জন্য ভাতা ঠিক আছে, কিন্তু আসলে দরকার স্থায়ী চাকরি। বর্তমানের জন্য বলবো ঠিক আছে, এটা যেহেতু আমরা পড়াশোনা চালিয়ে যাচ্ছি আমরা, আর কিন্তু এটা সন্তুষ্ট নয় আমরা। এতে আমরা চাইবো যে মাননীয় যাতে আরো আমাদের জন্য কিছু আরো পদ খালি করুন, রিক্রুটমেন্ট যাতে প্রতিনিয়ত হয় বছরে বছরে। নন্দীগ্রামের বাসিন্দা সাইফুদ্দিন খান MA BEd, কিন্তু বেকার। ভাতার লাইনে দাঁড়িয়ে তিনিও চান চাকরি। কর্মসংস্থানের দিশাও কোনো কিছু নেই, তাই বাধ্য হয়েই ভাতা নিতে হচ্ছে। কারণ কর্মসংস্থান হলে তো খুব ভালো হতো। আমরা অপরাধ করেছি বাংলায় জন্মগ্রহণ করে। টালিগঞ্জ বিধানসভা এলাকার বাসিন্দা প্রীতম দত্ত 2018 সালে স্নাতক, সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার সঙ্গে টিউশন পড়ান। তার মুখেও সেই স্থায়ী চাকরির কথা। সাময়িক একটা হেল্প তো হবে, কর্মসংস্থান হোক এটাই চাইছি, ভাতা দিয়ে সাময়িক চলবে, লং টার্মে তো এটা চলবে না। লং টার্মে চাকরির কোনো বিকল্প নেই। কর্মসংস্থান তো চাইছি, এখন আসছে ওর যদি একটু খরচ ওঠে উঠবে। আবেদন একটাই হচ্ছে চাকরি, এছাড়া আর কিছুই না। যেটা এখন পাচ্ছি ঠিক আছে, চলো হাত খরচা উঠে যাবে, মেন হচ্ছে জবটা। কেউ কেউ তো পরীক্ষা দিতে দিতে সরকারি চাকরির আশা প্রায় ভুলতে বসেছেন। দায় পড়ে এসছে আর কি, মানে এটাতে তো ভোটের আগে যা সন্তুষ্ট করা যাকে বলে, হাতে কিছু 1500 টাকা বা এরকম কিছু একটা দিয়ে সন্তুষ্ট মানুষ করছে, ভোট চাইছে মানুষের কাছ থেকে। সরকারি চাকরি আশা করছেন না?
এই তো এই সরকারের উপরে কি আশা করবো? সরকারি চাকরি এত 26,000 ছেলে ইয়ে হয়ে গেল, চলেই গেল, আমরা চাকরি পাবো? কাটোয়ার বাসিন্দা কৃষ্ণা দত্ত একমাত্র ছেলের জন্য যুবসাথীর ফর্ম তুলতে ক্যাম্পে এসেছেন। বলছেন বহু চেষ্টাতেও রাজ্যে চাকরি না পেয়ে বাধ্য হয়ে ভুবনেশ্বরে যেতে হয়েছে ছেলেকে। কোম্পানি কাল 2 দিন হচ্ছে, 3 দিন ছেলের যদি কিছু একটা না হয় আমি মরেও বাঁচবো না। যে অঞ্জন দত্তের সেই গান, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এই তরুণ তরুণীরাও মনে প্রাণে চান এই কথাটায় প্রিয়জনকে বা প্রিয়জনেদের বলতে, কিন্তু কবে? এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।